43। পরেশবাবুর বাসার কাছেই সর্বদা তাহার তত্ত্বাবধানে থাকিয়া বাস করিতে পাইবে, এই কথা শুনিয়া সুচরিতা অত্যন্ত আরামবোধ করিয়াছিল। কিন্তু যখন তাহার নতুন বাড়ির গৃহসজ্জা সমাপ্ত এবং সেখানে উঠিয়া যাইবার সময় নিকটবর্তী হইল, তখন সুচরিতার বুকের ভিতর যেন টানিয়া ধরিতে লাগিল। কাছে থাকা না থাকা লইয়া কথা নয়, কিন্তু জীবনের সঙ্গে জীবনের যে সর্বাঙ্গীন যোগ ছিল, তাহাতে এতদিন পরে একটা বিচ্ছেদ ঘটিবার কাল আসিয়াছে। ইহা আজ সুচরিতার কাছে যেন তাহার এক অংশের মৃত্যুর মতো বোধ হইতে লাগিল। এই পরিবারের মধ্যে সুচরিতার যেটুকু স্থান ছিল, তাহার যে কিছু কাজ ছিল, প্রত্যেক চাকরটির সঙ্গেও তাহার যে সম্বন্ধ ছিল, সমস্তই সুচরিতার হৃদয়কে ব্যাকুল করিয়া তুলিতে লাগিল। সুচরিতার যে নিজের কিছু সঙ্গতি আছে এবং সেই সঙ্গতির জোরে আজ সে স্বাধীন হইবার উপক্রম করিতেছে, এই সংবাদে বরদা সুন্দরী বার বার করিয়া প্রকাশ করিলেন যে ইহাতে ভালোই হইল। এতদিন এত সাবধানে যে দায়িত্বভার বহন করিয়া আসিতেছিলেন, তাহা হইতে মুক্ত হইয়া তিনি নিশ্চিন্ত হইলেন। কিন্তু মনে মনে সুচরিতার প্রতি তাহার যেন একটা অভিমানের ভাব জন্মিল। সুচরিতা যে তাহাদের কাছ হইতে বিচ্ছিন্ন হইয়া আজ নিজের সম্বলের উপর নির্ভর করিয়া দাঁড়াইতে পারিতেছে, এ যেন তাহার একটা অপরাধ। তাহারা ছাড়া সুচরিতার অন্য কোনো গতি নাই, ইহাই মনে করিয়া অনেক সময় তিনি সুচরিতাকে আপন পরিবারের একটা আপদ বলিয়া নিজের প্রতি করুণা অনুভব করিয়াছেন। কিন্তু সেই সুচরিতার ভার যখন লাঘব হইবার সংবাদ হঠাৎ পাইলেন, তখন তো মনের মধ্যে কিছুমাত্র প্রসন্নতা অনুভব করিলেন না। তাহাদের আশ্রয়ে সুচরিতার পক্ষে অত্যাবশ্যক নহে, ইহা জানিয়া সে যে গর্ব অনুভব করতে পারে, তাহাদের আনুগত্য স্বীকারে বাধ্য না হইতে পারে, এই কথা মনে করিয়া তিনি আগে হইতেই তাহাকে অপরাধী করিতে চাহিলেন। এ কয়দিন বিশেষভাবে তাহার প্রতি দূরত্ব রক্ষা করিয়া চলিলেন। পূর্বে তাহাকে ঘরের কাজকর্মে যেমন করিয়া ডাকিতেন, এখন তাহা একেবারে ছাড়িয়া দিয়া গায়ে পড়িয়া তাহাকে অস্বাভাবিক সম্ভ্রম দেখাইতে লাগিলেন। বিদায়ের পূর্বে সুচরিতা ব্যথিত চিত্তে বেশি করিয়াই বরদা সুন্দরীর গৃহকার্যে যোগ দিতে চেষ্টা করিতেছিল, নানা উপলক্ষে তাহার কাছে ফিরিতেছিল। কিন্তু বরদা সুন্দরী যেন পাছে তাহার অসম্মান ঘটে এইরূপ ভাব দেখাইয়া তাহাকে দূরে ঠেকাইয়া রাখিতেছিলেন। এতকাল যাহাকে মা বলিয়া যাহার কাছে সুচরিতা মানুষ হইয়াছে, আজ বিদায় লইবার সময়ও তিনি যে তাহার প্রতি চিত্তকে প্রতিকূল করিয়া রহিলেন, এই বেদনাই সুচরিতাকে সবচেয়ে বেশি করিয়া বাজিতে লাগিল। লাবণ্য, ললিতা, লীলা সুচরিতার সঙ্গে সঙ্গেই ফিরিতে লাগিল। তাহারা অত্যন্ত উৎসাহ করিয়া তাহার নতুন বাড়ির ঘর সাজাইতে গেল। কিন্তু সেই উৎসাহের ভিতরেও অব্যক্ত বেদনার অশ্রুজল প্রচ্ছন্ন হইয়াছিল। এতদিন পর্যন্ত সুচরিতা নানা ছুতা করিয়া পরেশবাবুর কত কি ছোটখাটো কাজ করিয়া আসিয়াছে। হয়তো ফুলদানিতে ফুল সাজাইয়াছে, টেবিলের উপর বই গুছাইয়াছে, নিজের হাতে বিছানা রৌদ্রে দিয়াছে, স্নানের সময় প্রত্যহ তাহাকে খবর দিয়া স্মরণ করাইয়া দিয়াছে। এই সমস্ত অভ্যস্ত কাজের কোনো গুরুত্বই প্রতিদিন কোনো পক্ষ অনুভব করে না। কিন্তু এ সকল অনাবশ্যক কাজও যখন বন্ধ করিয়া চলিয়া যাইবার সময় উপস্থিত হয়, তখন এই সকল ছোটখাটো সেবা, যাহা একজনে না করিলে অনায়াসে আরেকজন করিতে পারে, যাহা না করিলেও কাহারও বিশেষ ক্ষতি কোনো হয় না, এইগুলি দুই পক্ষের চিত্তকে মথিত করিতে থাকে। সুচরিতা আজকাল যখন পরেশের ঘরের কোনো সামান্য কাজ করিতে আসে, তখন সেই কাজটা পরেশের কাছে মস্ত হইয়া দেখা দেয় ও তাহার বক্ষের মধ্যে একটা দীর্ঘ নিঃশ্বাস জমা হইয়া উঠে, এবং এই কাজ আজ বাদে কাল অন্যের হাতে সম্পন্ন হইতে থাকিবে, এই কথা মনে করিয়া সুচরিতার চোখ ছলছল করিয়া আসে। যেদিন মধ্যাহ্নে আহার করিয়া সুচরিতাদের নতুন বাড়িতে উঠিয়া যাইবার কথা, সেদিন প্রাতঃকালে পরেশবাবু তাহার নিভৃত ঘরটিতে উপাসনা করিতে আসিয়া দেখিলেন, তাহার আসনের সম্মুখ দেশ ফুল দিয়া সাজাইয়া ঘরের এক প্রান্তে সুচরিতা অপেক্ষা করিয়া বসিয়া আছে। লাবণ্য, লীলারাও উপাসনা স্থলে আজ আসিবে এইরূপ তাহারা পরামর্শ করিয়াছিল, কিন্তু ললিতা তাহাদিগকে নিষেধ করিয়া আসিতে দেয় নাই। ললিতা জানিত পরেশবাবুর নির্জন উপাসনায় যোগ দিয়া সুচরিতা যেন বিশেষভাবে তাহার আনন্দের অংশ ও আশীর্বাদ লাভ করিত, আজ প্রাতঃকালে
সেই আশীর্বাদ সঞ্চয় করিয়া লইবার জন্য সুচরিতার যে বিশেষ প্রয়োজন ছিল তাহাই অনুভব করিয়া ললিতা অদ্যকার উপাসনার নির্জনতা ভঙ্গ করিতে দেয় নাই। উপাসনা শেষ হইয়া গেল, তখন সুচরিতার চোখ দিয়া জল পড়িতেছে। পরেশবাবু কহিলেন, মা, পিছন দিকে ফিরে তাকিও না, সম্মুখের পথে অগ্রসর হয়ে যাও, মনে সংকোচ রেখো না। যাই ঘটুক, যাই তোমার সম্মুখে উপস্থিত হোক, তার থেকে সম্পূর্ণ নিজের শক্তিতে ভালোকে গ্রহণ করবে, এই পণ করে আনন্দের সঙ্গে বেরিয়ে পড়ো। ঈশ্বরকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে তাকেই নিজের একমাত্র সহায় করো, তাহলে ভুল ত্রুটি ক্ষতির মধ্যে দিয়েও লাভের পথে চলতে পারবে। আর যদি নিজেকে আধা আধি ভাগ করো, কতক ঈশ্বরে কতক অন্যত্রে, তাহলে সমস্ত কঠিন হয়ে উঠবে। ঈশ্বর এই করুন, তোমার পক্ষে আমাদের ক্ষুদ্র আশ্রয়ের যেন আর প্রয়োজন না হয়। উপাসনার পরে উভয় বাহিরে আসিয়া দেখিলেন বসিবার ঘরে হারানবাবু অপেক্ষা করিয়া আছেন। সুচরিতা আজ কাহারও বিরুদ্ধে কোনো বিদ্রোহ ভাব রাখিবে না পণ করিয়া হারানবাবুকে নম্রভাবে নমস্কার করিল। হারানবাবু তৎক্ষণাৎ চৌকির উপর নিজেকে শক্ত করিয়া তুলিয়া অত্যন্ত গম্ভীর স্বরে কহিলেন, সুচরিতা, এতদিন তুমি যে সত্যকে আশ্রয় করেছিলে, আজ তার থেকে পিছিয়ে পড়তে যাচ্ছ। আজ আমাদের শোকের দিন। সুচরিতা কোনো উত্তর করিল না, কিন্তু যে রাগিনী তাহার মনের মধ্যে আজ শান্তির সঙ্গে করুণা মিশাইয়া সঙ্গীতে জমিয়া উঠিতেছিল, তাহাতে একটা বেসুর আসিয়া পড়িল। পরেশবাবু কহিলেন, অন্তর্যামী জানেন কে এগোচ্ছে কে পিছোচ্ছে, বাইরে থেকে বিচার করে আমরা বৃথা উদ্বিগ্ন হই। হারানবাবু কহিলেন, তাহলে আপনি কি বলতে চান আপনার মনে কোনো আশঙ্কা নেই, আর আপনার অনুতাপেরও কোনো কারণ ঘটেনি? পরেশবাবু কহিলেন, পানুবাবু, কাল্পনিক আশঙ্কাকে আমি মনে স্থান দিইনে, এবং অনুতাপের কারণ ঘটেছে কিনা তা তখনই বুঝব যখন অনুতাপ জন্মাবে। হারানবাবু কহিলেন, এই যে আপনার কন্যা ললিতা একলা বিনয়বাবুর সঙ্গে স্টিমারে করে চলে এলেন, এটাও কি কাল্পনিক? সুচরিতার মুখ লাল হইয়া উঠিল। পরেশবাবু কহিলেন, পানুবাবু, আপনার মন যে কোনো কারণেই হোক উত্তেজিত হয়ে উঠেছে, এই জন্যে এখন এ সম্বন্ধে আপনার সঙ্গে আলাপ করলে আপনার প্রতি অন্যায় করা হবে। হারানবাবু মাথা তুলিয়া বলিলেন, আমি উত্তেজনার বেগে কোনো কথা বলি নে। আমি যা বলি সে সম্বন্ধে আমার দায়িত্ববোধ যথেষ্ট আছে, সেজন্য আপনি চিন্তা করবেন না। আপনাকে যা বলছি সে আমি ব্যক্তিগতভাবে বলছি নে, আমি ব্রাহ্ম সমাজের তরফ থেকে বলছি, না বলা অন্যায় বলেই বলছি। আপনি যদি অন্ধ হয়ে না থাকতেন, তাহলে ওই যে বিনয়বাবুর সঙ্গে ললিতা একলা চলে এলো, এই একটি ঘটনা থেকেই আপনি বুঝতে পারতেন আপনার এই পরিবার ব্রাহ্ম সমাজের নোঙর ছিঁড়ে ভেসে চলে যাবার উপক্রম করছে। এতে যে শুধু আপনারই অনুতাপের কারণ ঘটবে তা নয়, এতে ব্রাহ্ম সমাজেরও অগৌরবের কথা আছে। পরেশবাবু কহিলেন, নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। কেবল ঘটনা থেকে মানুষকে দোষী করবেন না। হারানবাবু কহিলেন, ঘটনা শুধু শুধু ঘটে না, তাকে আপনারা ভিতরের থেকেই ঘটিয়ে তুলেছেন। আপনি এমন সব লোককে পরিবারের মধ্যে আত্মীয়ভাবে টানছেন যারা আপনার পরিবারকে আপনার আত্মীয় সমাজ থেকে দূরে নিয়ে যেতে চায়। দূরেই তো নিয়ে গেল, সে কি আপনি দেখতে পাচ্ছেন না? পরেশবাবু একটু বিরক্ত হইয়া কহিলেন, আপনার সঙ্গে আমার দেখবার প্রণালী মেলে না। হারানবাবু কহিলেন, আপনার না মিলতে পারে, কিন্তু আমি সুচরিতাকেই সাক্ষী মানছি। উনিই সত্য করে বলুন দেখি, ললিতার সঙ্গে বিনয়ের যে সম্বন্ধ দাঁড়িয়েছে সে কি শুধু বাইরের সম্বন্ধ? তাদের অন্তরকে কোনোখানি স্পর্শ করেনি? না সুচরিতা, তুমি চলে গেলে হবে না, এ কথার উত্তর দিতে হবে, এ গুরুতর কথা। সুচরিতা কঠোর হইয়া কহিল, যতই গুরুতর হোক, এ কথায় আপনার কোনো অধিকার নেই। হারানবাবু কহিলেন, অধিকার না থাকলে আমি যে শুধু চুপ করে থাকতুম তা নয়, চিন্তাও করতুম না। সমাজকে তোমরা গ্রাহ্য না করতে পারো, কিন্তু যতদিন সমাজে আছো ততদিন সমাজ তোমাদের বিচার করতে বাধ্য। ললিতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়া কহিল, সমাজ যদি আপনাকেই বিচারক পদে নিযুক্ত করে থাকেন, তবে এ সমাজ থেকে নির্বাসনই আমাদের পক্ষে শ্রেয়। হারানবাবু চৌকি হইতে উঠিয়া দাঁড়াইয়া কহিলেন, ললিতা, তুমি এসেছো, আমি খুশি হয়েছি। তোমার সম্বন্ধে যা নালিশ
তোমার সামনেই তার বিচার হওয়া উচিত। ক্রোধে সুচরিতার মুখ চক্ষু প্রদীপ্ত হইয়া উঠিল। সে কহিল, হারানবাবু, আপনার ঘরে গিয়ে আপনার বিচারশালা আহ্বান করুন। গৃহস্থের ঘরের মধ্যে চড়ে তাদের অপমান করবেন, আপনার এই অধিকার আমরা কোনো মতেই মানব না। আয় ভাই ললিতা। ললিতা এক পা নড়িল না, কহিল, না দিদি, আমি পালাবো না। পানুবাবুর যা কিছু বলবার আছে সব আমি শুনে যেতে চাই। বলুন, কি বলবেন বলুন। হারানবাবু থমকিয়া গেলেন। পরেশবাবু কহিলেন, মা ললিতা, আজ সুচরিতা আমাদের বাড়ি থেকে যাবে। আজ সকালে আমি কোনো রকম অশান্তি ঘটতে দিতে পারবো না। হারানবাবু, আমাদের যতই অপরাধ থাক, তবু আজকের মতো আমাদের মাফ করতে হবে। হারানবাবু চুপ করিয়া গম্ভীর হইয়া বসিয়া রহিলেন। সুচরিতা যতই তাহাকে বর্জন করিতেছিল, সুচরিতাকে ধরিয়া রাখিবার জেদ ততই তাহার বাড়িয়া উঠিতেছিল। তাহার ধ্রুব বিশ্বাস ছিল, অসামান্য নৈতিক জোরের দ্বারা তিনি নিশ্চয়ই জিতিবেন। এখনো তিনি যে হাল ছাড়িয়া দিয়াছেন তাহা নহে, কিন্তু মাসির সঙ্গে সুচরিতা অন্য বাড়িতে গেলে সেখানে তাহার শক্তি প্রতিহত হইতে থাকিবে, এই আশঙ্কায় তাহার মন ক্ষুব্ধ ছিল। এই জন্য আজ তাহার ব্রহ্মাস্ত্রগুলিকে শান দিয়া আসিয়াছিলেন। কোন মতে আজ সকাল বেলাকার মধ্যেই খুব কড়া রকম করিয়া বোঝাপড়া করিয়া লইতে তিনি প্রস্তুত ছিলেন। আজ সমস্ত সংকোচ দূর করিয়াই তিনি আসিয়াছিলেন, কিন্তু অপরপক্ষেও যে এমন করিয়া সংকোচ দূর করিতে পারে, ললিতা সুচরিতাও যে হঠাৎ তুন হইতে অস্ত্র বাহির করিয়া দাঁড়াইবে, তাহা তিনি কল্পনাও করেন নাই। তিনি জানিতেন, তাহার নৈতিক অগ্নিবাণ যখন তিনি মহাতেজে নিক্ষেপ করিতে থাকিবেন, অপরপক্ষের মাথা একেবারে হেঁট হইয়া যাইবে। ঠিক তেমনটি হইল না, অবসরও চলিয়া গেল। কিন্তু হারানবাবু হার মানিবেন না। তিনি মনে মনে কহিলেন, সত্যের জয় হইবেই, অর্থাৎ হারানবাবুর জয় হইবেই। কিন্তু জয় তো শুধু শুধু হয় না, লড়াই করিতে হইবে। হারানবাবু কোমর বাঁধিয়া রণক্ষেত্রে প্রবেশ করিলেন। সুচরিতা কহিল, মাসি, আজ আমি সকলের সঙ্গে একসাথে খাবো, তুমি কিছু মনে করলে চলবে না। হরিমোহিনী চুপ করিয়া রহিলেন। তিনি মনে মনে স্থির করিয়াছিলেন, সুচরিতা সম্পূর্ণই তাহার হইয়াছে। বিশেষত নিজের সম্পত্তির জোরে স্বাধীন হইয়া সে স্বতন্ত্র ঘর করিতে চলিয়াছে। এখন হরিমোহিনীকে আর কোনো সংকোচ করিতে হইবে না, 16 আনা নিজের মতো করিয়া চলিতে পারিবেন। তাই আজ যখন সুচরিতা সুচিতা বিসর্জন করিয়া আবার সকলের সঙ্গে একত্রে অন্নগ্রহণ করিবার প্রস্তাব করিল, তখন তাহার ভালো লাগিল না। তিনি চুপ করিয়া রহিলেন। সুচরিতা তাহার মনের ভাব বুঝিয়া কহিল, আমি তোমাকে নিশ্চয়ই বলছি, এতে ঠাকুর খুশি হবেন। সেই আমার অন্তর্যামী ঠাকুর আমাকে সকলের সঙ্গে আজ একসঙ্গে খেতে বলে দিয়েছেন। তার কথা না মানলে তিনি রাগ করবেন। তার রাগকে আমি তোমার রাগের চেয়ে বেশি ভয় করি। যতদিন হরিমোহিনী বরদা সুন্দরীর কাছে অপমানিত হইতেছিলেন, ততদিন সুচরিতা তাহার অপমানের অংশ লইবার জন্য তাহার আচার গ্রহণ করিয়াছিল, এবং আজ সেই অপমান হইতে যখন নিষ্কৃতির দিন উপস্থিত হইল, তখন সুচরিতা সে আচার সম্বন্ধে স্বাধীন হইতে দ্বিধাবোধ করিবে না, হরিমোহিনী তাহা ঠিক বুঝিতে পারেন নাই। হরিমোহিনী সুচরিতাকে সম্পূর্ণ বুঝিয়া লন নাই, বোঝাও তাহার পক্ষে শক্ত ছিল। হরিমোহিনী সুচরিতাকে স্পষ্ট করিয়া নিষেধ করিলেন না, কিন্তু মনে মনে রাগ করিলেন। ভাবিতে লাগিলেন, মাগো, মানুষের ইহাতে যে কেমন করিয়া প্রবৃত্তি হইতে পারে তাহা আমি ভাবিয়া পাই না। ব্রাহ্মণের ঘরে তো জন্ম বটে। খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিলেন, একটা কথা বলি বাছা, যা করো তা করো, তোমাদের ওই বেহারাটার হাতে জল খেও না। সুচরিতা কহিল, কেন মাসি? ওই রামদিন বেহারাই তো তার নিজের গরুর দুধ দইয়ে তোমাকে দুধ দিয়ে যায়। হরিমোহিনী দুই চক্ষু বিস্ফারিত করিয়া কহিলেন, অবাক করলি, দুধ আর জল এক হলো? সুচরিতা হাসিয়া কহিল, আচ্ছা মাসি, রামদিনের ছোঁয়া জল আজ আমি খাবো না, কিন্তু সতীশকে যদি তুমি বারণ করো, তবে সে ঠিক তার উল্টো কাজটি করবে। হরিমোহিনী কহিলেন, সতীশের কথা আলাদা। হরিমোহিনী জানিতেন, পুরুষ মানুষের সম্বন্ধে নিয়ম সংযমের ত্রুটি মাপ করিতেই হয়। 44। হারানবাবু রণক্ষেত্রে প্রবেশ করিলেন।
আজ প্রায় 15 দিন হইয়া গিয়াছে ললিতা স্টিমারে করিয়া বিনয়ের সঙ্গে আসিয়াছে। কথাটা দুই একজনের কানে গিয়াছে এবং অল্পে অল্পে ব্যপ্ত হইবারও চেষ্টা করিতেছে, কিন্তু সম্প্রতি 2 দিনের মধ্যেই এই সংবাদ শুকনো খড়ে আগুন লাগার মতো ছড়াইয়া পড়িয়াছে। ব্রাহ্ম পরিবারের ধর্মনৈতিক জীবনের প্রতি লক্ষ্য রাখিয়া এই প্রকারের কদাচারকে যে দমন করা কর্তব্য, হারানবাবু তাহা অনেককেই বুঝাইয়াছেন। এসব কথা বুঝাইতেও বেশি কষ্ট পাইতে হয় না। যখন আমরা সত্যের অনুরোধে, কর্তব্যের অনুরোধে পরের স্খলন লইয়া ঘৃণা প্রকাশ ও দণ্ডবিধান করিতে উদ্যত হই, তখন সত্যের ও কর্তব্যের অনুরোধ রক্ষা করা আমাদের পক্ষে অত্যন্ত ক্লেশকর হয় না। এই জন্য ব্রাহ্ম সমাজে হারানবাবু যখন অপ্রিয় সত্য ঘোষণা ও কঠোর কর্তব্য সাধন করিতে প্রবৃত্ত হইলেন, তখন এত বড় অপ্রিয়তা ও কঠোরতার ভয়ে তাহার সঙ্গে উৎসাহের সহিত যোগ দিতে অধিকাংশ লোকই পরাঙ্মুখ হইল না। ব্রাহ্ম সমাজের হিতৈষী লোকেরা গাড়ি পালকি ভাড়া করিয়া পরস্পরের বাড়ি গিয়া বলিয়া আসিলেন, আজকাল যখন এমন সকল ঘটনা ঘটিতে আরম্ভ করিয়াছে, তখন ব্রাহ্ম সমাজের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন। এই সঙ্গে সুচরিতা যে হিন্দু হইয়াছে এবং হিন্দু মাসির ঘরে আশ্রয় লইয়া যাগ যজ্ঞ তপ জপ ও ঠাকুর সেবা লইয়া দিন যাপন করিতেছে, এ কথাও পল্লবিত হইয়া উঠিতে লাগিল। অনেক দিন হইতে ললিতার মনে একটা লড়াই চলিতেছিল। সে প্রতি রাতে শুইতে যাইবার আগে বলিতেছিল, কখনোই আমি হার মানিব না, এবং প্রতিদিন ঘুম ভাঙিয়া বিছানায় বসিয়া বলিয়াছে, কোনো মতেই আমি হার মানিব না। এই যে বিনয়ের চিন্তা তাহার সমস্ত মনকে অধিকার করিয়া বসিয়াছে, বিনয় নিচের ঘরে বসিয়া কথা কহিতেছে জানিতে পারিলে তাহার হৃৎপিণ্ডের রক্ত উতলা হইয়া উঠিতেছে। বিনয় 2 দিন তাহাদের বাড়িতে না আসিলে অবরুদ্ধ অভিমানে তাহার মন পীড়িত হইয়াছে। মাঝে মাঝে সতীশকে নানা উপলক্ষে বিনয়ের বাসায় যাইবার জন্য উৎসাহিত করিতেছে, এবং সতীশ ফিরিয়া আসিলে বিনয় কি করিতেছিল, বিনয়ের সঙ্গে কি কথা হইল, তাহার আদ্যপান্ত সংবাদ সংগ্রহ করিবার চেষ্টা করিতেছে। ইহা ললিতার পক্ষে যতই অনিবার্য হইয়া উঠিয়াছে, ততই পরাভবের গ্লানিতে তাহাকে অধীর করিয়া তুলিয়াছে। বিনয় ও গোরার সঙ্গে আলাপ পরিচয় বাধা দেন নাই বলিয়া একবার পরেশবাবুর প্রতি তাহার রাগও হইত, কিন্তু শেষ পর্যন্ত সে লড়াই করিবে, মরিবে তবু হারিবে না, এই তাহার পণ ছিল। জীবন যে কেমন করিয়া কাটাইবে সে সম্বন্ধে নানা প্রকার কল্পনা তাহার মনের মধ্যে যাতায়াত করিতেছিল। ইউরোপের লোকহিতৈষিনী রমণীদের জীবনচরিতে যে সকল কীর্তি কাহিনী সে পাঠ করিয়াছিল, সেইগুলি তাহার নিজের পক্ষে সাধ্য ও সম্ভবপর বলিয়া মনে হইতে লাগিল। একদিন সে পরেশবাবুকে গিয়া কহিল, বাবা, আমি কি কোনো মেয়ে স্কুলে শেখাবার ভার নিতে পারি নে? পরেশবাবু তাহার মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন, ক্ষুধাতুর হৃদয়ের বেদনায় তাহার সকরুণ দুটি চক্ষু যেন কাঙাল হইয়া এই প্রশ্ন জিজ্ঞাসা করিতেছে। তিনি স্নিগ্ধস্বরে কহিলেন, কেন পারবে না মা, কিন্তু তেমন মেয়ে স্কুল কোথায়? যে সময়ের কথা হইতেছে তখন মেয়ে স্কুল বেশি ছিল না, সামান্য পাঠশালা ছিল, এবং ভদ্রঘরের মেয়েরা শিক্ষয়িত্রীর কাজে তখন অগ্রসর হন নাই। ললিতা ব্যাকুল হইয়া কহিল, স্কুল নেই বাবা? পরেশবাবু কহিলেন, কই দেখি নে তো। ললিতা কহিল, আচ্ছা বাবা, মেয়ে স্কুল কি একটা করা যায় না? পরেশবাবু কহিলেন, অনেক খরচের কথা এবং অনেক লোকের সহায়তা চাই। ললিতা জানিত সৎকর্মের সংকল্প জাগাইয়া তোলাই কঠিন, কিন্তু তাহা সাধন করিবার পথেও যে এত বাধা, তাহা সে পূর্বে ভাবে নাই। কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিয়া সে আস্তে আস্তে উঠিয়া চলিয়া গেল। তাহার এই প্রিয়তমা কন্যাটির হৃদয়ের ব্যথা কোনখানে, পরেশবাবু তাহাই বসিয়া ভাবিতে লাগিলেন। বিনয়ের সম্বন্ধে হারানবাবু সেদিন যে ইঙ্গিত করিয়া গিয়াছেন, তাহাও তাহার মনে পড়িল। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া নিজেকে প্রশ্ন জিজ্ঞাসা করিলেন, আমি কি অবিবেচনার কাজ করিয়াছি? তাহার অন্য কোনো মেয়ে হইলে বিশেষ চিন্তার কারণ ছিল না, কিন্তু ললিতার জীবন যে ললিতার পক্ষে অত্যন্ত সত্য পদার্থ, সে তো আধা আধি কিছুই জানে না। সুখ দুঃখ তাহার পক্ষে কিছু সত্য, কিছু ফাঁকি নহে। ললিতা প্রতিদিন নিজের জীবনের মধ্যে ব্যর্থ ধিক্কার বহন করিয়া বাঁচিয়া থাকিবে কেমন করিয়া?
সে যে সম্মুখে কোথাও একটা প্রতিষ্ঠা, একটা মঙ্গল পরিণাম দেখিতে পাইতেছে না, এমন ভাবে নিরুপায় ভাসিয়া চলিয়া যাওয়া তাহার স্বভাবসিদ্ধ নহে। সেই দিনই মধ্যাহ্নে ললিতা সুচরিতার বাড়িতে আসিয়া উপস্থিত হইল। ঘরে গৃহসজ্জা বিশেষ কিছুই নাই। মেঝের উপর একটি ঘর জোড়া শতরঞ্চ, তাহারই একদিকে সুচরিতার বিছানা পাতা ও অন্যদিকে হরিমোহিনীর বিছানা। হরিমোহিনী খাটে সন্না বলিয়া সুচরিতাও তাহার সঙ্গে এক ঘরে নিচে বিছানা করিয়া শুইতেছে। দেয়ালে পরেশবাবুর একখানা ছবি টাঙানো। পাশের একটি ছোট ঘরে সতীশের খাট পড়িয়াছে এবং একধারে একটি ছোট টেবিলের উপর দোয়াত, কলম, খাতা, বই, স্লেট বিশৃঙ্খল ভাবে ছড়ানো রহিয়াছে। সতীশ স্কুলে গিয়াছে। বাড়ি নিস্তব্ধ। আহারান্তে হরিমোহিনী তাহার মাদুরের উপর শুইয়া নিদ্রার উপক্রম করিতেছেন এবং সুচরিতা পিঠে মুক্ত চুল মেলিয়া দিয়া শতরঞ্চে বসিয়া কোলের উপর বালিশ লইয়া এক মনে কি পড়িতেছে। সম্মুখে আরো কয়েকখানা বই পড়িয়া আছে। ললিতা হঠাৎ ঘরে ঢুকিল দেখিয়া সুচরিতা যেন লজ্জিত হইয়া প্রথমটা বই বন্ধ করিল। পরক্ষণে লজ্জার দ্বারাই লজ্জাকে দমন করিয়া বই যেমন ছিল তেমনই রাখিল। এই বইগুলি গোরার রচনাবলী। হরিমোহিনী উঠিয়া বসিয়া কহিলেন, এসো এসো মা ললিতা, এসো। তোমাদের বাড়ি ছেড়ে সুচরিতার মনের মধ্যে কেমন করছে সে আমি জানি। ওর মন খারাপ হলেই ওই বইগুলো নিয়ে পড়তে বসে। এখনই আমি শুয়ে শুয়ে ভাবছিলুম তোমরা কেউ এলে ভালো হয়, অমনি তুমি এসে পড়েছ। অনেকদিন বাঁচবে মা। ললিতার মনে যে কথাটা ছিল সুচরিতার কাছে বসিয়া সে একেবারেই তাহা আরম্ভ করিয়া দিল। সে কহিল, সুচি দিদি, আমাদের পাড়ায় মেয়েদের জন্য যদি একটা স্কুল করা যায় তাহলে কেমন হয়? হরিমোহিনী অবাক হইয়া কহিলেন, শোনো একবার কথা, তোমরা স্কুল করবে কি? সুচরিতা কহিল, কেমন করে করা যাবে বল? কে আমাদের সাহায্য করবে? বাবাকে বলেছিস কি? ললিতা কহিল, আমরা দুজনে তো পড়াতে পারবো, হয়তো বড়দিদিও রাজি হবে। সুচরিতা কহিল, শুধু পড়ানো নিয়ে তো কথা নয়, কি রকম করে স্কুলের কাজ চালাতে হবে তার সব নিয়ম বেঁধে দেওয়া চাই। বাড়ি ঠিক করতে হবে, ছাত্রী সংগ্রহ করতে হবে, খরচ জোগাতে হবে। আমরা দুজন মেয়ে মানুষ এর কি করতে পারি? ললিতা কহিল, দিদি, ও কথা বললে চলবে না। মেয়ে মানুষ হয়ে জন্মেছি বলেই কি নিজের মন খারাপকে নিয়ে ঘরের মধ্যে পড়ে আছাড় খেতে থাকবো? পৃথিবীর কোনো কাজেই লাগবো না? ললিতার কথাটার মধ্যে যে বেদনা ছিল সুচরিতার বুকের মধ্যে গিয়া তাহা বাজিয়া উঠিল। সে কোনো উত্তর না করিয়া ভাবিতে লাগিল। ললিতা কহিল, পাড়ায় তো অনেক মেয়ে আছে, আমরা যদি তাদের অমনি অমনি পড়াতে চাই, বাপ মারা তো খুশিই হবে। তাদের যে কজনকে পাই তোমার এই বাড়িতে এনে পড়ালেই হবে, এত খরচ কিসের? এই বাড়িতে রাজ্যের অপরিচিত ঘরের মেয়ে জড়ো করিয়া পড়াইবার প্রস্তাবে হরিমোহিনী উদ্বিগ্ন হইয়া উঠিলেন। তিনি নিরিবিলি পূজা অর্চনা লইয়া শুদ্ধসূচি হইয়া থাকিতে চান, তাহার ব্যাঘাতের সম্ভাবনায় আপত্তি করিতে লাগিলেন। সুচরিতা কহিল, মাসি, তোমার ভয় নেই। যদি ছাত্রী জোটে তাদের নিয়ে আমাদের নিচের তলার ঘরেই কাজ চালাতে পারবো। তোমার উপরের ঘরে আমরা উৎপাত করতে আসব না। তা ভাই ললিতা, যদি ছাত্রী পাওয়া যায় তাহলে আমি রাজি আছি। ললিতা কহিল, আচ্ছা, দেখাই যাক না। হরিমোহিনী বারবার কহিতে লাগিলেন, মা, সকল বিষয়ই তোমরা খ্রিস্টানের মতো হলে চলবে কেন? গৃহস্থ ঘরের মেয়ে স্কুলে পড়ায়, এ তো বাপের বয়সে শুনিনি। পরেশবাবুর ছাতের উপর হইতে আশপাশের বাড়ির ছাতে মেয়েদের মধ্যে আলাপ পরিচয় চলিত। এই পরিচয়ের একটা মস্ত কণ্টক ছিল, পাশের বাড়ির মেয়েরা এ বাড়ির মেয়েদের এত বয়সে এখনো বিবাহ হইল না বলিয়া প্রায়ই প্রশ্ন এবং বিস্ময় প্রকাশ করিত। ললিতা এই কারণে এই ছাতের আলাপে পারতপক্ষে যোগ দিত না। এই ছাতে ছাতে বন্ধুত্ব বিস্তারে লাবণ্যই ছিল সকলের চেয়ে উৎসাহী। অন্য বাড়ির সাংসারিক ইতিবৃত্ত সম্বন্ধে তাহার কৌতূহলের সীমা ছিল না। তাহার পাড়া প্রতিবেশীদের দৈনিক জীবনযাত্রার প্রধান ও অপ্রধান অনেক বিষয়ই দূর হইতে বায়ুযোগে তাহার নিকট আলোচিত হইত। চিরুনি হস্তে কেশ সংস্কার করিতে করিতে মুক্ত আকাশতলে প্রায় তাহার অপরাহ্ন সভা জমিত। ললিতা
তাহার সংকল্পিত মেয়ে স্কুলের ছাত্রী সংগ্রহের ভার লাবণ্যের উপর অর্পণ করিল। লাবণ্য ছাতে ছাতে যখন এই প্রস্তাব ঘোষণা করিয়া দিল, তখন অনেক মেয়েই উৎসাহিত হইয়া উঠিল। ললিতা খুশি হইয়া সুচরিতার বাড়ির একতলার ঘর ঝাঁট দিয়া ধুইয়া সাজাইয়া প্রস্তুত করিতে লাগিল। কিন্তু তাহার স্কুল ঘর শূন্যই রহিয়া গেল। বাড়ির কর্তারা তাহাদের মেয়েদের ভুলাইয়া পড়াইবার ছলে ব্রাহ্মবাড়িতে লইয়া যাইবার প্রস্তাবে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিলেন। এমনকি এই উপলক্ষেই যখন তাহারা জানিতে পারিলেন পরেশবাবুর মেয়েদের সঙ্গে তাহাদের মেয়েদের আলাপ পরিচয় চলে, তখন তাহাতে বাধা দেওয়াই তাহারা কর্তব্য বোধ করিলেন। তাহাদের মেয়েদের ছাতে ওঠা বন্ধ হইবার জো হইল এবং ব্রাহ্ম প্রতিবেশীর মেয়েদের সাধু সংকল্পের প্রতি তাহারা সাধু ভাষা প্রয়োগ করিলেন না। বেচারা লাবণ্য যথাসময়ে চিরুনি হাতে ছাতে উঠিয়া দেখে পার্শ্ববর্তী ছাদগুলিতে নবীনাদের পরিবর্তে প্রবীণাদের সমাগম হইতেছে এবং তাহাদের একজনের নিকট হইতেও সে সাদর সম্ভাষণ লাভ করিল না। ললিতা ইহাতেও ক্ষান্ত হইল না। সে কহিল, অনেক গরিব ব্রাহ্ম মেয়ের বেতুন স্কুলে গিয়ে পড়া দুঃসাধ্য, তাহাদের পড়াইবার ভার লইলে উপকার হইতে পারিবে। এইরূপ ছাত্রী সন্ধানে সে নিজেও লাগিল, সুধীরকেও লাগাইয়া দিল। সেকালে পরেশবাবুর মেয়েদের পড়াশোনার খ্যাতি বহুদূর বিস্তৃত ছিল, এমনকি সে খ্যাতি সত্যকেও অনেক দূরে ছাড়াইয়া গিয়াছিল। এজন্য ইহারা মেয়েদের বিনা বেতনে পড়াইবার ভার লইবেন শুনিয়া অনেক পিতামাতাই খুশি হইয়া উঠিলেন। প্রথমে ৫-৬টি মেয়ে লইয়া ২-৪ দিনেই ললিতার স্কুল বসিয়া গেল। পরেশবাবুর সঙ্গে এই স্কুলের কথা আলোচনা করিয়া ইহার নিয়ম বাঁধিয়া ইহার আয়োজন করিয়া সে নিজেকে এক মুহূর্ত সময় দিল না। এমনকি বৎসরের শেষে পরীক্ষা হইয়া গেলে মেয়েদের কিরূপ প্রাইজ দিতে হইবে তাহা লইয়া লাবণ্যর সঙ্গে ললিতার রীতিমতো তর্ক বাঁধিয়া গেল। ললিতা যে বইগুলার কথা বলে লাবণ্যর তাহা পছন্দ হয় না, আবার লাবণ্যর সঙ্গে ললিতার পছন্দেরও মিল হয় না। পরীক্ষা কে কে করিবে তাহা লইয়াও একটু তর্ক হইয়া গেল। লাবণ্য মোটের উপরে যদিও হারানবাবুকে দেখিতে পারিত না, কিন্তু তাহার পাণ্ডিত্যের খ্যাতিতে সে অভিভূত ছিল। হারানবাবু তাহাদের বিদ্যালয়ের পরীক্ষা অথবা শিক্ষা অথবা কোনো একটা কাজে নিযুক্ত থাকিলে সেটা যে বিশেষ গৌরবের বিষয় হইবে এ বিষয়ে তাহার সন্দেহ মাত্র ছিল না। কিন্তু ললিতা কথাটাকে একেবারেই উড়াইয়া দিল। হারানবাবুর সঙ্গে তাহাদের এ বিদ্যালয়ের কোনো প্রকার সম্বন্ধই থাকতে পারে না। ২-৩ দিনের মধ্যেই তাহার ছাত্রীর দল কমিতে কমিতে ক্লাস শূন্য হইয়া গেল। ললিতা তাহার নির্জন ক্লাসে বসিয়া পদশব্দ শুনিবা মাত্র ছাত্রী সম্ভাবনায় সচকিত হইয়া উঠে, কিন্তু কেহই আসে না। এমন করিয়া ২ প্রহর যখন কাটিয়া গেল, তখন সে বুঝিল একটা কিছু গোল হইয়াছে। নিকটে যে ছাত্রীটি ছিল ললিতা তাহার বাড়িতে গেল। ছাত্রী কাঁদো কাঁদো হইয়া কহিল, মা আমাকে যেতে দিচ্ছে না। মা কহিলেন, অসুবিধে হয়। অসুবিধাটা যে কি তাহা স্পষ্ট বোঝা গেল না। ললিতা অভিমানিনী মেয়ে, সে অন্য পক্ষে অনিচ্ছার লেশমাত্র লক্ষণ দেখিলে জেদ করিতে বা কারণ জিজ্ঞাসা করিতে পারেই না। সে কহিল, যদি অসুবিধে হয় তাহলে কাজ কি? ললিতা ইহার পরে যে বাড়িতে গেল সেখানে স্পষ্ট কথাই শুনিতে পাইল। তাহারা কহিল, সুচরিতা আজকাল হিন্দু হইয়াছে, সে জাত মানে তাহার বাড়িতে ঠাকুর পূজা হয় ইত্যাদি। ললিতা কহিল, সেই জন্য যদি আপত্তি থাকে তাহলে না হয় আমাদের বাড়িতেই স্কুল বসিবে। কিন্তু ইহাতেও আপত্তির খণ্ডন হইল না। আরো একটা কিছু বাকি আছে। ললিতা অন্য বাড়িতে না গিয়া সুধীরকে ডাকিয়া পাঠাইল। জিজ্ঞাসা করিল, সুধীর, কি হয়েছে সত্য করিয়া বলো তো। সুধীর কহিল, পানুবাবু তোমাদের এই স্কুলের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন। ললিতা জিজ্ঞাসা করিল, কেন, দিদির বাড়িতে ঠাকুর পুজো হয় বলে? সুধীর কহিল, শুধু তাই নয়। ললিতা অধীর হইয়া কহিল, আর কি, বলোই না। সুধীর কহিল, সে অনেক কথা। ললিতা কহিল, আমারও অপরাধ আছে বুঝি? সুধীর চুপ করিয়া রহিল। ললিতা মুখ লাল করিয়া কহিল, এ আমার সেই স্টিমার যাত্রার শাস্তি। যদি অবিবেচনার কাজ করেই থাকি তবে ভালো কাজ করে প্রায়শ্চিত্ত করার পথ আমাদের সমাজে একেবারেই বন্ধ বুঝি।
আমার পক্ষে সমস্ত শুভকর্ম এ সমাজে নিষিদ্ধ। আমার এবং আমাদের সমাজের আধ্যাত্মিক উন্নতির এই প্রণালী তোমরা ঠিক করেছ। সুধীর কথাটাকে একটু নরম করিবার জন্য কহিল, ঠিক সেজন্য নয়, বিনয়বাবুরা পাছে ক্রমে এই বিদ্যালয়ের সঙ্গে জড়িত হয়ে পড়েন, ওরা সেই ভয় করেন। ললিতা একেবারে আগুন হইয়া কহিল, সে ভয় না সে ভাগ্য? যোগ্যতায় বিনয়বাবুর সঙ্গে তুলনা হয় এমন লোক ওদের মধ্যে কজন আছে? সুধীর ললিতার রাগ দেখিয়া সংকুচিত হইয়া কহিল, সে তো ঠিক কথা, কিন্তু বিনয়বাবু তো। ললিতা, ব্রাহ্ম সমাজের লোক নন, সেই জন্য ব্রাহ্ম সমাজ তাকে দণ্ড দেবেন। এমন সমাজের জন্য আমি গৌরববোধ করি নে। ছাত্রীদের সম্পূর্ণ তিরোধান দেখিয়া সুচরিতা ব্যাপারখানা কি এবং কাহার দ্বারা ঘটিতেছে তাহা বুঝিতে পারিয়াছিল। সে এ সম্বন্ধে কোনো কথাটি না কহিয়া উপরের ঘরে সতীশকে তাহার আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুত করিতেছিল। সুধীরের সঙ্গে কথা কহিয়া ললিতা সুচরিতার কাছে গেল, কহিল, শুনেছ? সুচরিতা একটু হাসিয়া কহিল, শুনিনি, কিন্তু সব বুঝেছি। ললিতা কহিল, এসব কি সহ্য করতে হবে? সুচরিতা ললিতার হাত ধরিয়া কহিল, সহ্য করাতে তো অপমান নেই। বাবা কেমন করে সব সহ্য করেন দেখেছিস তো। ললিতা কহিল, কিন্তু সুচি দিদি, আমার অনেক সময় মনে হয় সহ্য করার দ্বারা অন্যায়কে যেন স্বীকার করে নেওয়া হয়। অন্যায়কে সহ্য না করাই হচ্ছে তার প্রতি উচিত ব্যবহার। সুচরিতা কহিল, তুই কি করতে চাস বল ভাই। ললিতা কহিল, তা আমি কিচ্ছু ভাবিনি। আমি কি করতে পারি তাও জানি নে, কিন্তু একটা কিছু করতেই হবে। আমাদের মতো মেয়ে মানুষের সঙ্গে এমন নীচ ভাবে যারা লেগেছে, তাদের নিজেদের যত বড় বড় লোক মনে করুক তারা, তারা কাপুরুষ। কিন্তু তাদের কাছে আমি কোনো মতেই হার মানব না, কোনো মতেই না। এতে তারা যা করতে পারে করুক। বলিয়া ললিতা মাটিতে পদাঘাত করিল। সুচরিতা কোনো উত্তর না করিয়া ধীরে ধীরে ললিতার হাতের উপর হাত বুলাইতে লাগিল। কিছুক্ষণ পরে কহিল, ললিতা ভাই, একবার বাবার সঙ্গে কথা কয়ে দেখ। ললিতা উঠিয়া দাঁড়াইয়া কহিল, আমি এখনই তাঁর কাছেই যাচ্ছি। ললিতা তাহাদের বাড়ির দ্বারের কাছে আসিয়া দেখিল, নতশিরে বিনয় বাহির হইয়া আসিতেছে। ললিতাকে দেখিয়া বিনয় মুহূর্তের জন্য থমকিয়া দাঁড়াইল। ললিতার সঙ্গে দুই একটা কথা কহিয়া লইবে কিনা সে সম্বন্ধে তাহার মনে একটা বিতর্ক উপস্থিত হইল, কিন্তু আত্মসংবরণ করিয়া ললিতার মুখের দিকে না চাহিয়া তাহাকে নমস্কার করিল ও মাথা হেঁট করিয়াই চলিয়া গেল। ললিতাকে যেন অগ্নিতপ্ত শেলে বিদ্ধ করিল। সে দ্রুতপদে বাড়িতে প্রবেশ করিয়াই একেবারে তাহার ঘরে গেল। তাহার মা তখন টেবিলের উপর একটা লম্বা সরু খাতা খুলিয়া হিসাবে মনোনিবেশ করিবার চেষ্টা করিতেছিলেন। ললিতার মুখ দেখিয়াই বরদা সুন্দরী মনে মনে শঙ্কা গণিলেন। তাড়াতাড়ি হিসেবের খাতাটার মধ্যে একেবারে নিরুদ্দেশ হইয়া যাইবার প্রয়াস পাইলেন, যেন একটা কি অঙ্ক আছে যাহা এখনই মিলাইতে না পারিলে তাহার সংসার একেবারে ছারখার হইয়া যাইবে। ললিতা চৌকি টানিয়া টেবিলের কাছে বসিল, তবু বরদা সুন্দরী মুখ তুলিলেন না। ললিতা কহিল, মা। বরদা সুন্দরী কহিলেন, রোষ বাছা, আমি এই বলিয়া খাতাটার প্রতি নিতান্ত ঝুঁকিয়া পড়িলেন। ললিতা কহিল, আমি বেশিক্ষণ তোমাকে বিরক্ত করব না, একটা কথা জানতে চাই, বিনয়বাবু এসেছিলেন? বরদা সুন্দরী খাতা হইতে মুখ না তুলিয়া কহিলেন, হ্যাঁ। ললিতা, তার সঙ্গে তোমার কি কথা হলো? সে অনেক কথা। ললিতা, আমার সম্বন্ধে কথা হয়েছিল কিনা? বরদা সুন্দরী পলায়নের পন্থা না দেখিয়া কলম ফেলিয়া খাতা হইতে মুখ তুলিয়া কহিলেন, তা বাছা হয়েছিল। দেখলুম যে ক্রমেই বাড়াবাড়ি হয়ে পড়ছে, সমাজে লোকে চারদিকে নিন্দে করছে, তাই সাবধান করে দিতে হলো। লজ্জায় ললিতার মুখ লাল হইয়া উঠিল, তাহার মাথা ঝাঁ ঝাঁ করিতে লাগিল। জিজ্ঞাসা করিল, বাবা কি বিনয়বাবুকে এখানে আসতে নিষেধ করেছেন? বরদা সুন্দরী কহিলেন, তিনি বুঝি এসব কথা ভাবেন? যদি ভাবতেন তাহলে গোড়াতেই এ সমস্ত হতে পারত না। ললিতা জিজ্ঞাসা করিল, পানুবাবু আমাদের এখানে আসতে পারবেন? বরদা সুন্দরী আশ্চর্য হইয়া কহিলেন, শোনো একবার, পানুবাবু আসবেন না কেন?
ললিতা: বিনয়বাবুই বা আসবেন না কেন? বরদা সুন্দরী পুনরায় খাতা টানিয়া লইয়া কহিলেন, ললিতা, তোর সঙ্গে আমি পারি নে বাপু, যা, এখন আমাকে জ্বালাস নে, আমার অনেক কাজ আছে। ললিতা দুপুরবেলায় সুচরিতার বাড়িতে স্কুল করিতে যায়। এই অবকাশে বিনয়কে ডাকাইয়া আনিয়া বরদা সুন্দরী তাহার যাহা বক্তব্য বলিয়াছিলেন। মনে করিয়াছিলেন ললিতা টেরও পাইবে না। হঠাৎ চক্রান্তে এমন করিয়া ধরা পড়িল দেখিয়া তিনি বিপদ বোধ করিলেন। বুঝিলেন পরিণামে ইহার শান্তি নাই এবং সহজে ইহার নিষ্পত্তি হইবে না। নিজের কাণ্ডজ্ঞানহীন স্বামীর উপর তাহার সমস্ত রাগ গিয়া পড়িল। এই অবোধ লোকটিকে লইয়া ঘরকন্যা করা স্ত্রীলোকের পক্ষে যে কি বিড়ম্বনা। ললিতা হৃদয় ভরা প্রলয় ঝড় বহন করিয়া লইয়া চলিয়া গেল। নিচের ঘরে বসিয়া পরেশবাবু চিঠি লিখিতেছিলেন। সেখানে গিয়াই একেবারে তাহাকে জিজ্ঞাসা করিল, বাবা, বিনয়বাবু কি আমাদের সঙ্গে মেশবার যোগ্য নন? প্রশ্ন শুনিয়াই পরেশবাবু অবস্থাটা বুঝিতে পারিলেন। তাহার পরিবার লইয়া সম্প্রতি তাহাদের সমাজে যে আন্দোলন উপস্থিত হইয়াছে তাহা পরেশবাবুর অগোচর ছিল না। ইহা লইয়া তাহাকে যথেষ্ট চিন্তা করিতেও হইতেছে। বিনয়ের প্রতি ললিতার মনের ভাব সম্বন্ধে যদি তাহার মনে সন্দেহ উপস্থিত না হইত, তবে তিনি বাহিরের কথায় কিছুমাত্র কান দিতেন না। কিন্তু যদি বিনয়ের প্রতি ললিতার অনুরাগ জন্মিয়া থাকে, তবে সে স্থলে তাহার কর্তব্য কি, সে প্রশ্ন তিনি বারবার নিজেকে জিজ্ঞাসা করিয়াছেন। প্রকাশ্যভাবে ব্রাহ্মধর্মে দীক্ষা লওয়ার পর তাহার পরিবারে আবার এই একটা সংকটের সময় উপস্থিত হইয়াছে। সেই জন্য একদিকে একটা ভয় এবং কষ্ট তাহাকে ভিতরে ভিতরে পীড়ন করিতেছে, অন্যদিকে তাহার সমস্ত চিত্তশক্তি জাগ্রত হইয়া উঠিয়া বলিতেছে, ব্রাহ্মধর্ম গ্রহণের সময় যেমন একমাত্র ঈশ্বরের দিকে দৃষ্টি রাখিয়াই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছি, সত্যকেই সুখ, সম্পত্তি, সমাজ সকলের ঊর্ধ্বে স্বীকার করিয়া জীবন চিরদিনের মতো ধন্য হইয়াছে। এখনো যদি সেইরূপ পরীক্ষার দিন উপস্থিত হয়, তবে তাহার দিকেই লক্ষ্য রাখিয়া উত্তীর্ণ হইব। ললিতার প্রশ্নের উত্তরে পরেশবাবু কহিলেন, বিনয়কে তো আমি খুব ভালোভাবেই জানি। তার বিদ্যাবুদ্ধিও যেমন, চরিত্রও তেমনি। একটুখানি চুপ করিয়া থাকিয়া ললিতা কহিল, গৌরবাবুর মা এর মধ্যে দুদিন আমাদের বাড়ি এসেছিলেন। সুচিদিদিকে নিয়ে তাঁর ওখানে আজ একবার যাব। পরেশবাবু ক্ষণকালের জন্য উত্তর দিতে পারিলেন না। তিনি নিশ্চয়ই জানিতেন বর্তমান আলোচনার সময় এইরূপ যাতায়াতে তাহাদের নিন্দা আরো প্রশ্রয় পাইবে, কিন্তু তাহার মন বলিয়া উঠিল, যতক্ষণ ইহা অন্যায় নহে ততক্ষণ আমি নিষেধ করিতে পারিব না। কহিলেন, আচ্ছা যাও, আমার কাজ আছে, নইলে আমিও তোমাদের সঙ্গে যেতুম।